বলেন রাষ্ট্র সংস্কারের বিরুদ্ধে, কেউ যদি বলেন আমরা এই সংস্কার চাই না, আমরা শুধু নির্বাচন চাই, তাহলে আমরা মনে করব আপনার আরেকটি স্বৈরতন্ত্রের দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন। আমরা বাংলাদেশকে যেই স্বৈরতন্ত্র মুক্ত করার জন্য 17 বছর জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, জেল কেটেছি, ফাঁসি বরণ করেছি। গণশক্তি সভার উদ্যোগে মুক্ত আলোচনার আজকের যেই রাষ্ট্র সংস্কার এবং সংবিধান বিষয় মুক্ত আলোচনার সম্মানিত সঞ্চালক জনাব সাদেকুর রহমান, উপস্থিত প্রধান অতিথি আসবেন, বিশেষ অতিথি বাংলাদেশের জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, উপস্থিত অন্যান্য আজকের এই আলোচক বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যারা সচেতনদের একাংশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের যে বিষয়টি এখানে নিয়ে আসা হয়েছে বর্তমান প্রেক্ষাপটে এবং 24-এর গণবিপ্লবের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাথে একেবারে প্রাসঙ্গিক। রাষ্ট্র সংস্কার মূলত 2018 সালে ছাত্রদের আন্দোলন, কোটার বিরুদ্ধে মেধাবীদের, বঞ্চিত মানুষের, বঞ্চিত ছাত্রদের, অধিকারহারা ছাত্রদের কণ্ঠস্বর থেকে শুরু হয়েছে আন্দোলন। ধারাবাহিকতায় সর্বশেষ 2024-এর জুলাই অগাস্টের বিপ্লবে, এই দিকে যদি কথা বলে অনেক লম্বা, আমি ওদিকে যাব না। এখানে জন আকাঙ্ক্ষা, সাধারণ ছাত্রদের আকাঙ্ক্ষার বাস্তবে রূপ লাভ করেছে 5 আগস্টের গণবিপ্লবের মাধ্যমে। সংবিধান একটি রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিমালা, রাষ্ট্র কাঠামো কিভাবে পরিচালিত হবে এটা সংবিধান তার সর্বোচ্চ আইন প্রণয়ন করবে। সর্বোচ্চ আইন হচ্ছে আপনার সংবিধান। কিন্তু আমরা 54 বছরে এই বাংলাদেশ নামক রাষ্ট্রকে, যেই মৌলিক আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, আমরা যদি পিছনে যাই, এই ভারত উপমহাদেশের 47 সালে যদি পাকিস্তান সৃষ্টি না হতো তাহলে 71 সাল জন্ম হতো না। 71 সাল, 47 আমরা নির্যাতিত নিপীড়িত ছিলাম হিন্দুদের কাছ থেকে, ওইখান থেকে বাঘ হয়ে 47, তারপর 71 আমরা বাংলাদেশ স্বাধীন হলো। কি উদ্দেশ্যে? আমরা পাকিস্তানিরা যেভাবে আমাদের সাথে, পুরো পাকিস্তানের সাথে বৈষম্য করেছে, সেই বৈষম্যের বিরুদ্ধে আমরা কথা বলেছি এবং আবার 71 সালে আমরা নতুনভাবে বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ সৃষ্টির পরে 72-এ যেই সংবিধান প্রণয়ন হলো, সেই সংবিধান মানুষের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কি ভূমিকা রেখেছেন? 1, 2, 3 আপনারা আমরা বলতে পারবো ভূমিকা রাখতে ব্যর্থ হওয়ার কারণে বারবার সংবিধান পরিবর্তন করতে হয়েছে। তাহলে এই যে মানুষের জন আকাঙ্ক্ষা, মানুষের আকাঙ্ক্ষা, সংবিধান যে বারবার পরিবর্তন হচ্ছে, কে পরিবর্তন করছে? কোন মগজ পরিবর্তন করছে? আমি আপনি পরিবর্তন করছি। কেন পরিবর্তন করছি? সাম্য, মানবিক মর্যাদাপূর্ণ, ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি সমাজের আকাঙ্ক্ষা থেকে সংবিধান পরিবর্তন হচ্ছে বারবার। কিন্তু আমরা সেই জায়গা থেকে আমরা
মানুষের আকাঙ্ক্ষা পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারি নাই। আমরা এখনো বৈষম্যের শিকার। ইকোনমিক্সে একটি কথা আছে, ডিমান্ড ইজ আনলিমিটেড, চাহিদা মানুষের অসীম। কিন্তু আমরা বাংলাদেশি যারা, আমাদের চাহিদা খুবই সীমিত, কিন্তু আমাদের চিন্তা, আমাদের এই যে চেতনা, আমাদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে এই রাষ্ট্র ব্যর্থ হয়েছে। আমি রাষ্ট্রকে বলছি, আমরা যে রাষ্ট্রকে দাঁড় করিয়েছি যে সংবিধানের মধ্যে, এই সংবিধান মানুষের এই 56,000 বর্গ মাইলে আমাদের মানুষের আশা আকাঙ্ক্ষার পরিপূর্ণ প্রতিফলন না হওয়ার কারণে আজকে বৈষম্যের বিরুদ্ধে ন্যায় এবং ইনসাফপূর্ণ কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে। আর সেই প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কার এবং সংবিধান নিয়ে আজকে প্রাসঙ্গিক আলোচনা। আমি মনে করি রাষ্ট্রের যে মৌলিক দায়িত্ব, সেই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সাথে এগুলো অনেক পুরনো কথা, সাথে তার প্রাসঙ্গিক হচ্ছে নিরাপত্তা। আমরা এখানে যারা আছি, গত এই 54 বছর আলোচনা আমরা না গিয়ে, আমার একেবারে বিগত 15.5 বছরে এই রাষ্ট্র আমাকে আপনাকে সেই নিরাপত্তা দিতে পেরেছে। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমাকে ধরে নিয়ে গেল। আমাকে মাফ করবেন, আমাকে একটু কথা বলতে হবে। কোর্টে ওঠানো হলো, আমাকে গুম করে ফেলা হলো 2015 সালে। ডিবিতে কেন ধরলো, কি কারণে ধরলো জানি না। তারপরে হঠাৎ শুক্রবারে কোর্টে উঠানো হলো। শুক্রবারে কোর্টে উঠানো মানে ওখানে 24 ঘন্টা রেখে তারপরে কোর্টে উঠানো হলো। আমি ম্যাজিস্ট্রেট বললাম, আমাকে কেন আনলো আমি তো জানি না। তারপরে বলল, আমি বললাম আমার তো এখানে উকিল নেই, আমি কি কথা বলতে পারবো? তো ম্যাজিস্ট্রেট বলল, হ্যাঁ আপনি তো কথা বলবেন, যেহেতু আপনার উকিল নেই। আমি প্রথম ম্যাজিস্ট্রেট বললাম, আমার রাষ্ট্রের যে স্বাভাবিক নিয়ম, আমি স্বাভাবিক নিয়মে আমি বাসায় যাচ্ছি না, বাসার থেকে আমি কি অফিসে যাচ্ছি, আমার ব্যবসায়িক অফিসে যাচ্ছি, আমাকে ধরে নিয়ে আসলো। আমি যদি কোনো অপরাধ করতাম, অপরাধ সংঘটিত হওয়ার সময় আমি থাকতাম, বুঝতাম, আমার বিরুদ্ধে মামলা হতো, আর মামলা হওয়ার কারণে তার কাউন্টার দেওয়ার জন্য আমি উকিল নিয়োগ করতাম। আমার তখন উকিলই নেই, তার মানে আমি জানলাম না আসলে অপরাধ কখন করলাম, আর মামলা কিভাবে হলো তাও জানলাম না। মাননীয় আদালত, আমি রিমান্ড বাতিল এবং আমার জামিন মঞ্জুর করার জন্য অনুরোধ করছি। ম্যাজিস্ট্রেট অলরেডি থ করে দাঁড়িয়ে গেল। বাস্তব তো কথা, আমার প্রসঙ্গ হচ্ছে আমি তো জানলাম না অপরাধ কখন করলাম। আমাকে ওই যে এমন আদালত, এমন রাষ্ট্র, এমন আইনসভা, এমন লোক নিয়োগ দিল, আমাকে জামিন তো দিলই না, রিমান্ড শুধুমাত্র অনুকম্পা হয়ে রিমান্ড বাতিল করলো। আমি তখনকার সময়ে রিমান্ড বাতিল হওয়ার পরিস্থিতির এমন ভয়াবহতা, এটা আমি আলহামদুলিল্লাহ বললাম, কারণ আমার অন্তত রিমান্ডটা বাতিল হলো। এই রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আজকের জন আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে বিনির্মাণ করতে হলে আজকে সংবিধানের সংশোধন, পরিমার্জন এবং পুনর্লিখন, এটা অনিবার্য বাস্তবতা। 18 কোটি মানুষকে নিরাপত্তা দিতে হবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হলে এই আওয়ামী ফ্যাসিজমের যেই রাষ্ট্র কাঠামো, যেই সংবিধান ফ্যাসিজম তৈরি করে, স্বৈরাচার তৈরি করে, বৈষম্যহীন সমাজ তৈরি করে, সেই রাষ্ট্র কাঠামোকে সংস্কার করতে হলে, রাষ্ট্রের মেরামত নিশ্চিত করতে হলে সংবিধান পুনর্লিখন আজকে অনিবার্য বাস্তবতা। অতএব কারণে আমি বলবো, আজকে যে প্রসঙ্গ নিয়ে আসা হয়েছে, রাষ্ট্র কাঠামো এবং রাষ্ট্র সংস্কারের জন্য যে দাবি উত্থাপন হয়েছে,
এটা হচ্ছে 18 কোটি মানুষের দাবি, জন আকাঙ্ক্ষা, জনবিপ্লবের, গণবিপ্লবের এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার এক অনবদ্য দলিল হবে যদি আমরা রাষ্ট্রকে তার ট্র্যাকে আনতে চাই। সময়ত উপস্থিতি, আপনারা দেখেছেন গত 17 বছর একজন সাগর রনি হত্যা মামলার কতবার? 113 বার। যেই দলিল, যে আইন, যে রাষ্ট্র, যে সংবিধান, যেই প্রশাসন 113 বার তার বিচার বিলম্বিত করে, তা 113 বার সময় প্রার্থনা করতে পারে, ওই ব্যক্তি, ওই রাষ্ট্র তাকে হাত ধরতে হবে, তার কলম ধরতে হবে, এই কলম বন্ধ করতে হবে, ওই আইন স্টপ করতে হবে। আমরা এই ইনজাস্টিস চাই না। এই কারণে আজকে নিচের থেকে ছাত্রদের, আমাদের ছোট ছোট বাচ্চা, আমার ছেলের বয়সে, ওরা বলছে উই ওয়ান্ট জাস্টিস। আমার ছেলেরা বাপের কাছে বলতেছে উই ওয়ান্ট জাস্টিস। সেম জাতীয় নেতৃবৃন্দকে যারা কথা বলছেন, আপনাকে আয়নার সামনে আপনি চোখ দেখান, মুখ দেখান। 17 বছরে আপনারা নির্যাতিত হয়েছেন, যারা আজকে কথা বলছেন সংবিধান পরিবর্তন করা যাবে না, সংবিধানের ব্যাপারে যারা কথা বলছেন, রাষ্ট্রের সংস্কারের বিরুদ্ধে যারা কথা বলছেন, এই ছাত্ররা জীবন দিয়েছে। জীবন দিয়েছে কেন? আমার ছেলে, আমার মেয়েরা জীবন দিয়েছে। আমার একজন ভাই বলেছেন এখানে পথ শিশুরা জীবন দিয়েছে, আলেম ওলামা, মসজিদের ইমাম, খতিব সবাই জীবন দিয়েছে। কারণ সর্বশ্রেণী এখানে কোন এক পক্ষ এখানে আন্দোলন করেনি। আমি 5 আগস্টে 4 আগস্ট আমার এখানে গুলি লেগেছে, রক্ত দিয়েছে, 9 বার জেলে গিয়েছি। কখনো কোনো প্রেসিডেন্টের কাছে কখনো মাথা নত করেনি। যখন ডাইরেক্ট গুলি করা হচ্ছে, গুলির সামনে হেঁটেছি। আমার পাশে ডক্টর হেলাল উদ্দিন ভাই, আমরা একসাথে, আমার সামনে গুলি খেয়ে মানুষ শহীদ হয়েছে। 28 অক্টোবর থেকে আমরা সেই রাজপথে এখানে ছিলাম। অতএব কারণ কেউ যদি কথা বলেন রাষ্ট্র সংস্কারের বিরুদ্ধে, কেউ যদি বলেন আমরা এই সংস্কার চাই না, আমরা শুধু নির্বাচন চাই, তাহলে আমরা মনে করব আপনার আরেকটি স্বৈরতন্ত্রের দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন। আমরা বাংলাদেশকে যেই স্বৈরতন্ত্র মুক্ত করার জন্য 17 বছর জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, জেল কেটেছি, ফাঁসি বরণ করেছি, বাংলাদেশ জীবিত থাকবে। বাংলাদেশ, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা বাংলাদেশকে যেই ট্যাগে নিয়ে এসেছি এই ট্যাগ থেকে সরতে দিব না। এবং আপনারা যদি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেন, আমরা বাংলাদেশকে সংস্কার করে আগামী নির্বাচনের দিকে যাব ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে 17 বছর আন্দোলন করেছি। কখনো আন্দোলনের তারিখ ঘোষণা করে পরবর্তী বলিনি ঈদের পরে আন্দোলন হবে। আমরা আন্দোলনের সময় রাস্তায় ছিলাম, আন্দোলনের ঘোষণা দিয়ে কখনো এসি রুমে ছিলাম না। আমি, আমার মুখ খুলবেন না, আমার কাছে এক্সরে আছে। বাংলাদেশে যত 17 বছরে সকল আন্দোলনকে আমি সেলুট করি। সকল আন্দোলনের সহযাত্রীরা একসাথে জেলে ঘুমিয়েছি, একসাথে রিমান্ডে ছিলাম, একসাথে কারাগারে ছিলাম, একসাথে ডিবি অফিসে ছিলাম। কিন্তু ওই সকল বন্ধুদেরকে বলবো, আপনারা আপনাদের পক্ষ থেকে, আপনাদের জায়গা থেকে কথা বলুন। মুরব্বীদেরকে, আপনাদের সিনিয়রদেরকে বুঝান। এই ছাত্ররা যারা জেগেছে, যারা রাস্তায় রাত দিন 24 ঘন্টা তারা পাহারাদারের ভূমিকা পালন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তামিল মিল্লাত, কামিল মাদ্রাসা, আপামর ছাত্র জনতার যে ঐক্য, এই ঐক্য ফাটল সৃষ্টি হয় এমন কোনো কথা বলবেন না, এমন কোনো পদক্ষেপ নেবেন না। আমরা দেশ জাতির মাতৃকার জন্য আমরা জীবন দিয়েছি, আমরা নির্যাতিত হয়েছি। আমরা এমন কোনো কথা বলবো না যেই কথার কারণে, যেই পদক্ষেপের কারণে, যেই ভূমিকার কারণে আবার এখানে ফেসিজম, আবার এখানে আলী বাকশালীদের পদার্থরা উকি মারার সুযোগ পাবে। তাদের উকি দেওয়ার কোন সুযোগ বাংলার মাটিতে হবে না। বাংলাদেশের বুদ্ধিজীবী, সিভিল সোসাইটি, সাংবাদিক সকল স্তরে
যে বৈষম্যর সৃষ্টি হয়েছে, যে গর্তের সৃষ্টি হয়েছে, সেই গর্ত মেরামত করতেই হবে। আমরা 54 বছর করতে পারিনি, আমরা বারবার প্রতারিত হয়েছি, বারবার জীবন দিয়েছি, বারবার। কিন্তু যে সুযোগ এসেছে, আমরা মনে করি এই সুযোগকে কাজে লাগাতে হবে। আমরা জাতীয় নেতৃবৃন্দকে বলবো, আপনারা আপনাদের অবস্থান থেকে আপনারা এমন ভূমিকা পালন করুন যে এই জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, এই সরকার যদি ব্যর্থ হয়, আপনাদের কারণে যদি জাতীয় ঐক্য নষ্ট হয়, তাহলে এই সরকার ব্যর্থ হবে। এই সরকার ব্যর্থ হলে 18 কোটি মানুষ ব্যর্থ হবে। 18 কোটি মানুষ ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে। আমরা বাংলাদেশকে ব্যর্থ হতে দেব না। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আমি আবারও বলবো, সকলের জায়গা থেকে আদর্শের চর্চা করুন, আদর্শ দিয়ে জনগণের মন জয় করুন। কোন জমি, কোন এলাকা, ব্যাংক, বিমা অথবা হাট ঘাট মাঠ দখল করে অথবা সাময়িক কিছু সুযোগ লাভ করে বাংলাদেশের মানুষকে মন জয় করা যাবে না। আমরা মানুষের অন্তরে অন্তঃস্থল থেকে যে কণ্ঠস্বর, আজকে জন আকাঙ্ক্ষা যেটা জাগ্রত হয়েছে, রাষ্ট্র সংস্কার এবং উই ওয়ান্ট জাস্টিস, এই উই ওয়ান্ট জাস্টিসকে বাস্তবায়ন করতে হলে আমাদের কোমলমতি ছেলেরা মেয়েরা যেভাবে জীবন দিয়েছে, তাদের রক্তের যদি প্রতিশোধ নিতে চাই, আবু সাইদ মুগ্ধের, শহীদের তামান্না নিয়ে লক্ষ কোটি মানুষের যে আইকন আবু সাইদ মুগ্ধ যে শহীদ হয়েছে, যে সেই জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে রাষ্ট্র সংস্কার করে, আমি মনে করি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার একেবারে আনলিমিটেড সময় না নিয়ে 2025 সালের মধ্যেই আপনারা একটা যৌক্তিক সময়, যা আপনারা নির্বাচনে একটা রোডম্যাপ ঘোষণা করবেন, মানুষের দেশ জাতির আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন এবং আপনারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ, আইন শৃঙ্খলা সহ এবং সর্বশেষ যেই অনাকাঙ্ক্ষিত এবং পরিকল্পিত, আমি মনে করি রাষ্ট্রের সর্বোচ্চ হাট, প্রশাসনের হাট, সচিবালয় আগুন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটাকে পরিপূর্ণ সুষ্ঠু তদন্তের আপনারা 7 সদস্য বিশিষ্ট কমিটি করেছেন। এই কমিটি যে রিকমেন্ডেশন করবে সেটা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবেন, দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করবেন এবং যারা এটার সাথে জড়িত তাদের উপযুক্ত শাস্তি ব্যবস্থা নিশ্চিত করবেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।